দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার চলতরি সেই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা ওহমের সূত্র প্রয়োগ করে যখন আমরা করতে চাই, কিছু জটিল বর্তনীর ক্ষেত্রে বিভিন্ন শাখার মধ্যে দিয়ে প্রবাহ, তার মধ্যে কি পরিমাণ বিভব পতন হলো সেটা যখন আমরা ওহমের সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে যাই, তখন সেই প্রক্রিয়াটা, সেই গণনাটা অনেক জটিল অনেক ক্ষেত্রেই হয়ে পড়ে। এই ধরনের ক্ষেত্রে কিরশফের সূত্র প্রয়োগ করে আমরা খুব সহজেই সেই সমস্যার সমাধান করতে পারি। এই ভিডিওটিতে আমি কিরশফের দুটো সূত্র, কিরশফস কারেন্ট ল, কিরশফস ভোল্টেজ ল, এই দুটো সূত্র সম্পর্কে আলোচনা করব এবং এই সূত্রগুলো প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি সে বিষয়ে আমি আলোচনা করব। প্রথম হলো কিরশফের প্রথম সূত্র বা প্রবাহ মাত্রার সূত্র। এটা জাংশন রুল নামে পরিচিত, কারণ এটা কোনো জটিল বর্তনীর কোনো একটি নির্দিষ্ট সংযোগ বিন্দুতে প্রয়োগ করা হয়ে থাকে, তাই জাংশন রুল নামে পরিচিত। কিরশফের প্রথম সূত্রে কারশফস কারেন্ট লতে বলা হলো, কোনো বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। অর্থাৎ একটি জটিল তড়িৎ বর্তনীর কোনো একটি নির্দিষ্ট সংযোগ বিন্দু যেখানে অনেকগুলো তড়িৎ প্রবাহ এসে মিলিত হয়, সেই সংযোগ বিন্দুতে প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি ইকুয়ালস টু 0। প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি কত? শূন্য। আমি এখানে যে চিত্রটা দেখালাম, সেখানে চারটি রোধ একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। এই বাহুর মধ্যে দিয়ে অন্তর্মুখী প্রবাহ I1, অন্তর্মুখী প্রবাহ I2, বহির্মুখী প্রবাহ I3, বহির্মুখী প্রবাহ I4। প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য, সামেশন ওভার I ইকুয়ালস টু 0। এক্ষেত্রে আমরা যদি অন্তর্মুখী প্রবাহগুলোকে ধনাত্মক হিসেবে ধরি, তাহলে আমার চিত্রানুযায়ী I1 এবং I2 এই দুটো ধনাত্মক, I3 এবং I4 এরা ঋণাত্মক। তাহলে প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 ইকুয়ালস টু 0। তাহলে কি লেখা যায়? I1 প্লাস I2 ইকুয়ালস টু I3 প্লাস I4, অর্থাৎ মোট অন্তর্মুখী প্রবাহ ইজ ইকুয়ালস টু মোট বহির্মুখী প্রবাহ। তাহলে কারশফের সূত্র থেকে, প্রথম সূত্র থেকে আমরা পেলাম, কোন তড়িৎ বর্তনীর কোন নির্দিষ্ট সংযোগ বিন্দুতে প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য। আমরা এক্ষেত্রে অন্তর্মুখী প্রবাহগুলোকে ধনাত্মক, বহির্মুখী প্রবাহগুলোকে ঋণাত্মক হিসেবে কল্পনা করে সমীকরণ সাজিয়ে ফাইনালি কি দেখলাম? মোট অন্তর্মুখী প্রবাহ ইজ ইকুয়ালস টু মোট বহির্মুখী প্রবাহ। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? মোট অন্তর্মুখী প্রবাহ মানে ওই সংযোগ বিন্দু থেকে যত ইলেকট্রন বাইরে চলে যাচ্ছে তাকে নির্দেশ করছে। অর্থাৎ ওই সংযোগ বিন্দু থেকে প্রতি সেকেন্ডে যত সংখ্যক ইলেকট্রন বাইরে চলে যায়, মোট বহির্মুখী প্রবাহ, অর্থাৎ ওই সংযোগ বিন্দুতে 1 সেকেন্ড সময়ে ঠিক তত সংখ্যক ইলেকট্রন এসে পৌঁছায়। সংযোগ বিন্দুতে আধানের কোনো সঞ্চয় বা অপচয় কোনোটাই ঘটে না। কারশফস কারেন্ট ল, কারশফের প্রথম সূত্র, জাংশন রুল আধান সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত। আধান সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত। তাহলে কারশফের প্রথম সূত্রে এটাই বলা হলো, বর্তনীর কোন সংযোগ বিন্দুতে প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য। সেখান থেকে আমরা গাণিতিক বিশ্লেষণে পেলাম ওই সংযোগ বিন্দুতে মোট অন্তর্মুখী প্রবাহ ইজ ইকুয়ালস টু মোট বহির্মুখী প্রবাহ। এবং এটা কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত? এটা আধান সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত। কিরশফের দ্বিতীয় সূত্রটি ভোল্টেজ ল, কিরশফস ভোল্টেজ ল বা লুপ রুল নামে পরিচিত, কারণ এই দ্বিতীয় সূত্রটি একটি বদ্ধ লুপে আমরা ব্যবহার
করে থাকি। কিরশফের দ্বিতীয় সূত্রে কি বলা হলো? তড়িৎ বর্তনীর কোন বদ্ধরূপে প্রতিটি রোধে বিভব পতনের বীজগাণিতিক সমষ্টি। একটি লুপ যদি আমরা কল্পনা করি, তার মধ্যে যদি একাধিক রোধ থাকে, সেই রোধগুলিতে বিভব পতনের বীজগাণিতিক সমষ্টি ওই লুপের তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টির সমান হয়। অর্থাৎ ওই লুপে যে সমস্ত তড়িৎচালক বলগুলি প্রেজেন্ট থাকবে তাদের বীজগাণিতিক সমষ্টি ওই বিভব পতনের বীজগাণিতিক সমষ্টির সাথে সমান হবে। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সামেশন ওভার আইআর বিভিন্ন রোধের বিভব পতনের বীজগাণিতিক সমষ্টি বিভিন্ন কোষের মোট তড়িৎচালক বলে, ওই লুপে যে সমস্ত কোষ বা ব্যাটারিগুলো প্রেজেন্ট তাদের মোট তড়িৎচালক বলের বা তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টির সাথে সমান হবে। এটাই বলা হলো কারশফস ভোল্টেজ লতে। এবার কারশফের এই দ্বিতীয় সূত্র আমরা কিভাবে একটি বদ্ধ লুপের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি সেই সংক্রান্ত একটি আলোচনা করব। এখানে একটি বর্তনী দেখানো আছে, E1 E2 দুটি তড়িৎচালক বলের উৎস, R1 R2 R3 তিনখানা রোধ। বর্তনীর বিভিন্ন শাখার মধ্যে দিয়ে কত প্রবাহ, বিভিন্ন রোধের মধ্যে দিয়ে কত প্রবাহ, সেই প্রবাহ আমরা এখানে নির্ণয় করতে চাই। এক্ষেত্রে আমাদের সর্বাপেক্ষা কম সংখ্যক, সবচেয়ে কম সংখ্যক অজানা রাশি ধরতে হবে, যাতে আমাদের কম সংখ্যক সমীকরণ তৈরি করে আমরা খুব সহজে বিভিন্ন শাখার মধ্যে দিয়ে প্রবাহ পেতে পারি। দেখো কিভাবে আমি এই বর্তনীর বিভিন্ন শাখার মধ্যে দিয়ে প্রবাহটাকে চিহ্নিত করব। ধরে নাও এই শাখার মধ্যে দিয়ে প্রবাহ হলো I1, এই শাখার মধ্যে দিয়ে প্রবাহ হলো I2 এবং এই শাখার মধ্যে দিয়ে এই I1 এবং I2 মিলিত প্রবাহ I1 প্লাস I2। তাহলে আমরা এখানে দুখানা অজানা রাশি, দুখানা অজানা প্রবাহকে নিয়ে এলাম, একটা হলো I1, একটা হলো I2। আমরা জানি দুটো যদি অজানা রাশি থাকে তবে আমাদের মিনিমাম দুটো ইকুয়েশনের প্রয়োজন, যাদের সমাধান করে আমরা সেই অজানা রাশিগুলোর মান কত হবে সেটা নির্ণয় করতে পারি। সুতরাং আমাদের কারশফস লুপ রুল, ভোল্টেজ ল দ্বিতীয় সূত্র প্রয়োগ করে এই দুটো সমীকরণ নির্ণয় করতে হবে। কারশফস ভোল্টেজ লতে কি বলা হলো? কোন লুপের বিভিন্ন শাখায় মোট বিভব পতন মোট তড়িৎচালক বলের সমান, সামেশন ওভার আইআর ইকুয়ালস টু সামেশন ওভার ই। আমরা যদি এই উপরের যে লুপটা আছে সেই লুপে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে সমীকরণটি কি দাঁড়াবে? এক্ষেত্রেও একটা নির্দিষ্ট অভিমুখী প্রবাহকে ধনাত্মক হিসেবে ধরতে হবে। তাহলে উপরের এই লুপে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহটাকে আমরা ধনাত্মক হিসেবে ধরলাম, I1 অ্যান্টি ক্লকওয়াইজ, সুতরাং I1 পজিটিভ, I2 এই লুপের সাপেক্ষে ক্লকওয়াইজ, I2 নেগেটিভ, I1 এর জন্য R1 এর যে বিভব পতন হবে সেটা হবে পজিটিভ, I2 এর জন্য R2 তে যে বিভব পতন হবে সেটা হবে নেগেটিভ। সুতরাং সামেশন ওভার আইআর টাকে আমরা লিখতে পারি উপরের বদ্ধ লুপের জন্য I1 R1 এর বিভব পতন, I2 R2 তে বিভব পতন, মোট বিভব পতন, দ্যাট ইজ ইকুয়ালস টু সামেশন ওভার ই মোট তড়িৎচালক বল। কিভাবে পাবো? ঘড়ির কাঁটার বিপরীতমুখী প্রবাহকে আমরা ধনাত্মক হিসেবে ধরব। E1 ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎ প্রবাহ পাঠায়, সুতরাং E1 এর তড়িৎচালক বল ধনাত্মক হিসেবে ধরতে হবে। E2 ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎ প্রবাহ পাঠায় উপরের লুপের সাপেক্ষে, দ্যাটস ওয়াই E2 হবে নেগেটিভ, দেয়ারফর E1 মাইনাস E2। আমরা ইকুয়েশন নাম্বার 1 পেলাম। এবার নেক্সট লুপে আবার কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। এখানেও আমরা ঘড়ির কাঁটার বিপরীতমুখী প্রবাহকে পজিটিভ ধরব, I2 ঘড়ির কাঁটার বিপরীতে পজিটিভ, I1 প্লাস I2 এটাও ঘড়ির কাঁটার বিপরীতে পজিটিভ। সুতরাং I2 এর জন্য R2 তে বিভব পতন, I1 প্লাস I2 এর জন্য R3 তে বিভব পতন, এই দুটোই ধনাত্মক হবে। সুতরাং বাম পক্ষ সামেশন ওভার আইআর এ দাঁড়াচ্ছে I2 R2
প্লাস I1 প্লাস I2 R3 দ্যাট ইজ ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল। এখানে একটি মাত্র কোষ আছে, তড়িৎচালক বল কত E2। কোন অভিমুখে এই কোষ তড়িৎ প্রবাহ পাঠায় ঘড়ির কাঁটার বিপরীতে, আমরা যে দিকটাকে ধনাত্মক ধরেছি, সুতরাং ইকুয়ালস টু E2, ইকুয়েশন নাম্বার 2। এবার যদি তড়িৎচালক বলগুলোর মান, যদি তিনখানা রোধের মান R1 R2 R3 আমাদের জানা থাকে, আমাদের হাতে দুটো সমীকরণ, এই সমীকরণ দুটোকে সমাধান করে আমরা I1 I2 এর মান পাবো। I1 কি R1 শাখার মধ্যে দিয়ে প্রবাহ, I2 কি R2 শাখার মধ্যে দিয়ে প্রবাহ, এবং I1 প্লাস I2 এই দুটো সমষ্টি R3 শাখার মধ্যে দিয়ে প্রবাহ, অর্থাৎ বর্তনীর বিভিন্ন শাখার মধ্যে দিয়ে প্রবাহ কত আছে সেটা আমরা খুব সহজেই পেতে পারি। কিরশফের দ্বিতীয় সূত্রে মোট বিভব পতন একটি বদ্ধরূপে বিভিন্ন রোধের মোট বিভব পতন মোট তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টির সমান। কোন সংরক্ষণ নীতির উপর কিরশফস দ্বিতীয় সূত্রটা, কিরশফস ভোল্টেজ ল, লুপ রুলটা প্রতিষ্ঠিত? তড়িৎচালক বল মানে সেখানে ভিন্ন কোন রকমের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, কোন তড়িৎচালক বলের উৎস। আর বর্তনীর কোন রোধে বিভব পতন সেই শক্তির অপচয়, অর্থাৎ মোট তড়িৎচালক বল আমরা যে পরিমাণ শক্তি ওই বর্তনীতে চালনা করব, মোট বিভব পতন যে পরিমাণ তড়িৎ শক্তির অপচয় করবে, এই দুটো পরস্পরের সাথে সমান হবে। অর্থাৎ কারশফস ভোল্টেজ ল, সেকেন্ড ল, লুপ রুল, সেটা শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। তাই কারশফস কারেন্ট ল আমরা আগেই আলোচনা করেছি, আধান সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত, এবং কারশফস ভোল্টেজ ল শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। এই বর্তনীতে কিরশফের সূত্র প্রয়োগ করে বিভিন্ন শাখার মধ্যে দিয়ে প্রবাহ বা বিভিন্ন রোধের মধ্যে দিয়ে প্রবাহ কত সেই প্রবাহ আমরা নির্ণয় করব। প্রথমে এই বর্তনীর ক্ষেত্রে বিভিন্ন শাখার মধ্যে দিয়ে প্রবাহগুলোকে আমাদের চিহ্নিত করে নিতে হবে। ধরে নাও এই শাখার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত I1, এই শাখার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত I2, এবং এই I1 এবং I2 মিলিত প্রবাহ I1 প্লাস I2 সেটা এই 10 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার যদি কারশফস ভোল্টেজ ল আমরা অ্যাপ্লাই করি, যেহেতু দুখানা অজানা রাশি I1 এবং I2, দুখানা সমীকরণ ব্যবহার তৈরি করতে হবে। কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি উপরের লুপটির ক্ষেত্রে, প্রথমে উপরের লুপটির ক্ষেত্রে, এই লুপটির ক্ষেত্রে কারশফস ভোল্টেজ ল, এক্ষেত্রে ক্লকওয়াইজ প্রবাহকে আমরা ধনাত্মক হিসেবে ধরলাম। I1 ক্লকওয়াইজ, I1 প্লাস I2 সেটাও ক্লকওয়াইজ, সুতরাং I1 প্লাস I2 এর জন্য 10 ওহম রোধে যে বিভব পতন, দেন I1 প্লাস I2 ইনটু 10, এবং I1 এর জন্য 3 ওহম রোধে যে বিভব পতন, দুটোই ক্লকওয়াইজ বলে দুটোই ধনাত্মক হবে। I1 এর জন্য 3 ওহমের বিভব পতন প্লাস I1 ইনটু 3, মোট বিভব পতন ইকুয়ালস টু মোট তড়িৎচালক। এই লুপে একটা মাত্র কোষই এখানে প্রেজেন্ট, যে ঘড়ির কাঁটার দিকেই তড়িৎ প্রবাহ পাঠায়, সুতরাং এই কোষের তড়িৎচালক বল ধনাত্মক হবে, ইকুয়ালস টু 6। আমরা যদি এই সমীকরণটাকে সিম্পলিফাই করি, 10I1 3I1 13I1 প্লাস 10I2 ইকুয়ালস টু 6, ইকুয়েশন নাম্বার 1। তাহলে আমরা উপরের লুপে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করলাম, আমরা ঘড়ির কাঁটার দিকের প্রবাহকে ধনাত্মক ধরলাম, এই দিককে ধনাত্মক ধরাতে I1 এবং I1 প্লাস I2 দুটোই ধনাত্মক হলো, তাদের জন্য বিভব পতনগুলো ধনাত্মক হলো, এবং যে কোষ, যে তড়িৎচালক বলের উৎস এখানে প্রেজেন্ট, সেও ঘড়ির কাঁটার দিকেই তড়িৎ প্রবাহ পাঠায়, সুতরাং এই তড়িৎচালক বল ধনাত্মক হবে। আমরা প্রথম সমীকরণটি পেলাম। এবার দ্বিতীয় লুপের ক্ষেত্রে নিচে যে লুপটা আছে, এবার আমরা এই লুপটার কথা ভাববো, এই লুপটার কথা ভাববো।
ঘড়ির কাঁটার বিপরীতের প্রবাহকে ধনাত্মক ধরে নিই। ঠিক, I1 টা ধনাত্মক হবে ঘড়ির কাঁটার বিপরীতে, I2 ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক হবে। I1 এর জন্য 3 ওহম রোধে বিভব কত? I1 × 3। I2 এর জন্য 2 ওহম রোধে বিভব কত? যেহেতু I2 ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনকে পজিটিভ নেওয়া হয়েছে, তাই I2 নেগেটিভ। I2 এর জন্য বিভব কত? -I2 × 2। মোট বিভব কত? ইকুয়ালস টু মোট তড়িৎ চালকতা। এই 6 ভোল্টের উৎস ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎ প্রবাহ পাঠায়, 6 ভোল্ট ধনাত্মক। এই 4 ভোল্টের উৎস ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ পাঠায়, 4 ভোল্ট ঋণাত্মক। তাই মোট তড়িৎ চালক বল 6 - 4। সিম্পলিফাই করলে 3I1 - 2I2 = 2। ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম। আমাদের হাতে দুটো আননোন, এই দুটো সমীকরণকে সমাধান করে আমরা প্রতিটি শাখার মধ্যে দিয়ে প্রবাহ কত? 10 ওহম রোধের প্রবাহ I1 + I2, 3 ওহম রোধের প্রবাহ I1, 2 ওহম রোধের প্রবাহ I2 প্রত্যেকের মান পেতে পারি। তাহলে এই দুটো লুপের ক্ষেত্রে আমরা কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে এই দুটো সমীকরণ পেলাম। এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি সেক্ষেত্রে I1 এবং I2 মান পাবো। আমরা 1 নং সমীকরণটাকে লিখি 13I1 + 10I2 = 6। 2 নং সমীকরণটাকে 5 দিয়ে গুণ করে লিখি 15I1 - 10I2 = 10। তাহলে যোগ করা হলে 28I1 = 16, I1 = 4/7 অ্যাম্পিয়ার। আমরা I1 এর মান পেলাম। এই I1 এর মান যদি এখানে বসিয়ে দিই কি পাবো? I2 এর মান 3I1 - 2I2 = 2, then I2 = 3/2I1 - 1। I2 I1 এর মান বসিয়ে দাও 3/2, 4/7 - 1, then 6/7 - 1 -1/7 অ্যাম্পিয়ার। তাহলে আমরা I2 এর মান পেলাম, I1 এর মান পেলাম, I2 এর মান পেলাম। I2 এর মান কত পেলাম? -1/7 অ্যাম্পিয়ার। তাহলে এই শাখার মধ্যে দিয়ে প্রবাহ 4/7 অ্যাম্পিয়ার। যেহেতু প্রবাহটা ধনাত্মক এসছে, আমরা যে মুখে প্রবাহটাকে চিহ্নিত করেছি এটাই ওই শাখার মধ্যে দিয়ে প্রকৃত প্রবাহের অভিমুখ। এবং I2 এর মানটা যেহেতু ঋণাত্মক এসছে -1/7 অ্যাম্পিয়ার, দ্যাটস ওয়াই যে অভিমুখে আমরা I2 কে চিহ্নিত করেছি বর্তনীর মধ্যে দিয়ে মূল প্রবাহটা তার বিপরীতে। এবং 10 ওহম এই শাখার মধ্যে দিয়ে মোট প্রবাহ কত যাবে? I1 + I2 4/7 - 1/7 3/7 অ্যাম্পিয়ার। এটাই হলো 10 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ। অর্থাৎ আমরা সমীকরণগুলোকে সমাধান করে I1 I2 মান পেলাম এবং সেখান থেকে প্রতিটি শাখার মধ্যে দিয়ে প্রবাহ পেলাম। এখানে আমরা একটা বিষয় দেখলাম, যদি কোনো অভিমুখ বা যে অভিমুখগুলোকে আমরা চিত্রের মধ্যে চিহ্নিত করব, যদি ওই রাশিগুলোর মান পজিটিভ আসে তাহলে বর্তনীর ওই শাখার মধ্যে দিয়ে সেই অভিমুখে তড়িৎ প্রবাহিত হচ্ছে। কিন্তু যদি কোনো প্রবাহ মাত্রা কোনো শাখার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার মান ঋণাত্মক আসে তাহলে বুঝতে হবে বর্তনীর ওই শাখার মধ্যে দিয়ে প্রবাহ আমরা যে দিকটাকে চিহ্নিত করেছি তার বিপরীতে। সুতরাং কারশফের সূত্র প্রয়োগ করে যদি আমাদের কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে হয় বা এই ধরনের জটিল বর্তনীতে বিভিন্ন শাখার মধ্যে দিয়ে প্রবাহ নির্ণয় করতে হয়, তাহলে আমাদের প্রথমেই বিভিন্ন শাখার মধ্যে দিয়ে প্রবাহকে চিহ্নিত করতে হবে এবং এই চিহ্নিতকরণের ক্ষেত্রে মনে রাখতে হবে যাতে সবচেয়ে কম সংখ্যক অজানা রাশি আমরা সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। তারপর বিভিন্ন লুপের ক্ষেত্রে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে যতগুলো অজানা রাশি
তত সংখ্যক ইকুয়েশন বের করব এবং সেই ইকুয়েশনগুলোকে সমাধান করে আমরা বর্তনীর প্রতিটি শাখার মধ্যে দিয়ে প্রবাহ পেতে পারি এবং বর্তনীর প্রতি শাখার মধ্যে দিয়ে প্রবাহের সাথে সাথে বিভিন্ন শাখায় বিভব পতন, কোষের অভ্যন্তরীণ বিভব পতন কত সেটাও আমরা নির্ণয় করতে পারি।